অলোকেশ, তোমার কথা শুনে কেমন মনে হচ্ছে ভবিষ্যতে তুমি ভূতের অস্তিত্ব স্বীকারের জন্য মুখিয়ে আছো একেবারে। মানে, আমি তো এই প্রথম কোনো গোয়েন্দা দেখলাম যে কিনা সুপার ন্যাচারাল বস্তুতে বিশ্বাস রাখতে রাজি আছে। না দেখুন, ব্যাপার হলো আমরা গোয়েন্দারা কখনোই প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আমার কাছে এখন যেমন ভূত আছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই, তেমনই ভূত যে নেই সে বিষয়েও কোনো প্রমাণ নেই। তো কাজের কথা এটাই নয় কি, বর্তমানে ভূত প্রেতে বিশ্বাস না রাখলেও ভবিষ্যতে প্রমাণ পেলে ওটার অস্তিত্ব স্বীকারের জন্য প্রস্তুত হয়ে থাকা। কি বলেন? আমাদের অন্য সব গল্পগুলোর মতোই এটার সূচনাও ওই সকালে খবরের কাগজ পড়তে হয়ে কিংবা অলোকেশের সিগারেটে টান দেওয়ার মাধ্যমেই হতে পারত। এরকমটা হতেই পারত যদি না আমরা আজ এই হাসপাতালে থাকতাম। না, ব্যাপারটা গম্ভীর কিছু নয়। অলোকেশ এখন বেশ ভালোই আছে। একদিন কিংবা দুদিন রেস্ট নিয়েই আবারও কাজে ফিরতে পারা যাবে। ব্যাপারটা বলা যাক তাহলে। ঘটনার সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে। দিনটা ছিল রবিবার, শীতকালের অপরাহ্ন। অলোকেশ ও আমি ছাদে আরাম কেদারায় গা এলিয়ে পড়ে আছি। অর্থাৎ ব্যাপারটাকে গোদা বাংলায় বলা যায় আমরা পড়ে পড়ে ল্যাদ খাচ্ছি মাত্র। এই দুদিন হবে একটা কেস সমাপ্ত হয়েছে। হাতে কাজবাজও সেরকম একটা নেই। আমার প্রকাশনীর কাজেও চাপ নেই সেরকম। এখনো অলোকেশের আগের কেসটাই লেখা হয়ে ওঠেনি। তো যা বলছিলাম, দুই বন্ধুতে ছাদে বসে রোদ পোহাতে ব্যস্ত। আর এরকম একটা ক্লান্তিকর সময়ে নিচে ফোনটা বেজে উঠল। দেখো, তোমার প্রকাশনী থেকে কল এসে থাকবে হয়তো। না, কল মোটেই আমার জন্য ছিল না। আর আমি নিশ্চিত যে অলোকেশ এ ব্যাপারে জানতই। শুধুমাত্র ওকে যাতে উঠে যেতে না হয় সেজন্যই এরূপ বলে থাকা। আর হ্যাঁ শোনো, মানে যদি এরকমটা হয়, কলটা সামন্তবাবুরই হয়ে থাকে কিংবা অন্য কারোর, তো সেরকম অবস্থায় কেউ আমার খোঁজ করলে বলে দিও যে আমি ব্যস্ত আছি, একটু পর গিয়ে সময় মতো কল করে নিচ্ছি। তবে খুব দরকারি হলে ডেকো অবশ্যই। দেখলে তো কি বলছিলাম, মিলল তো আমার কথাটা। সত্যি এই কদিন অলোকেশ একটু বেশি কুঁড়ে হয়ে পড়েছে। ওর কেসের ব্যাপারে, গোয়েন্দাগিরির ব্যাপারে অবশ্য ঢিলেমি আমার চোখে পড়েনি, তবে বাকি সব কিছুতে আগা গোড়া ঢিল দিয়ে চলেছেন গোয়েন্দা ভদ্রলোক। যাই হোক, দেখি কার আবার দরকার হয়ে পড়লো এই ভর দুপুরে। এই যে, কে? সত্যজিৎ তো? হ্যাঁ, তা বলছি, খবর কি তোমাদের? ওই চলেই যাচ্ছে। তারপর আপনার কেমন চলছে পুলিশগিরি? হ্যাঁ, ওখানেই তো যত সমস্যা। ওই একটা জিনিস ছাড়া প্রায় সব কিছুই কিন্তু চলছে ফার্স্ট ক্লাস। ও, নতুন কোনো কেস নিয়ে দরকার? তা কি খুব দরকারি কিছু? তাহলে অলোকেশকে ডেকে দিতাম। না, খুব দরকারি কিছু না। দরকারি কিছু না মানে? অবশ্যই দরকারি। আচ্ছা ধরুন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি অলোকেশকে। মনে মনে বেশ আনন্দিত হয়ে উঠলাম। না, বেশ ভালোই বদলা নেওয়া গেছে। হ্যাঁ, আমাকেও আমার ক্লান্তি ছেড়ে উঠে আসতে হয়েছে, কিন্তু ওই কুঁড়ে টিকটিকিটাকেও যে ওঠানো যাচ্ছে তা কম প্রাপ্তি কি? প্রায় আধা ঘন্টা মতো কথাবার্তা বলার পর এই সবেমাত্র ছাদে ফিরেছে অলোকেশ। ওর মুখে এখন একটা মিশ্র ভাব লক্ষ্য করা যাচ্ছে। মনে হচ্ছে ও খুশি হয়েছে কোনো কারণে, এবং সাথে সাথে যেন কেমন মনমরাও দেখাচ্ছে ওকে। হলো কি, কি বলছিলেন সামন্তবাবু? সমাপনকে মনে আছে তোমার? সমাপন? কই মনে পড়ছে না তো ওই নামের কাউকে চিনি বলে। সম্পর্কে সামন্তবাবুর শালাবাবু হন। কি ভুলে বসলে? ছি, সত্য ছি। ওদের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে এলাম আমরা, আর এখন বলছো কিনা
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ওর আবার কি হলো? আর কই সামন্তবাবু তো সেরকম কিছু বললেন না। আর ওনার কথা শুনে ঘোরতর কোনো ঘটনা ঘটে গেছে বলেও তো মনে হলো না। ঘোরতর ব্যাপার কিছু না, তবে শুনে ব্যাপার তো বেশ মজাদারই মনে হলো। না সত্য, খুন ডাকাতি বা ওই ধরনের কোনো বিষয় ঘটেনি। ব্যাপার অত সিরিয়াস কিছু নয়। আমাদের মানুষদের এটাই অভ্যেস নয় কি? প্রথমে কু ডেকে ওঠে মনটা। আর সামন্তবাবুর যেরকম রেপুটেশন, পর পর যেরকম সিরিয়াল কিলিং, মার্ডার এই ধরনের হাবিজাবি কেস নিয়ে উপস্থিত হন, তোমরাই বলো কি করে ওই রকম এক ভদ্রলোকের কাছ থেকে মজাদার কোনো কেস আনার কথা আশা করতে পারি? আর এক মিনিট, মজাদার কেস? এতক্ষণ তো খেয়ালই করিনি কোনো কেস আবার মজাদার হতে পারে কি করে। কোনো বাপের জন্মেও এই রকম কথা বা এইরকম কেসের ব্যাপারে শুনিনি। অলোকেশ, মজাদার কেস বলতে? মজাদার কেস অর্থাৎ যে কেসের ব্যাপারে শুনে মনে মজার উদ্বেগ হয়ে থাকে, ওই আর কি। আরে বলছি ওইভাবে তাকিয়ে থাকতে হবে না আর। আচ্ছা সত্যজিৎ, তুমি ভূত প্রেতে বিশ্বাস করে থাকো কি? ভূত প্রেতে বিশ্বাস? হ্যাঁ, সে কিন্তু ওই সবের সাথে এই কেসের সম্পর্ক কি শুনি? বলছো কি, সম্পর্ক নেই মানে? গোছগাছ করে নাও, কাল সকালেই আমরা রতনপুর রওনা দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, হ্যাঁ তোমাদেরই বলছি, তোমরা যারা গল্প শুনছো, গল্পটা তাদেরকেই বলছি। ভূতে বিশ্বাস থাকলে একটু সাবধান হয়ে যাও আগে থেকেই। আমি আর সত্যজিৎ এই গল্পে ভূতের সন্ধানেই নামতে চলেছি কিন্তু। রাতের খাবার পর্ব সমাপ্ত হয়েছে সবে মাত্র। অলোকেশ বোধহয় ছাদে সিগারেটে ডুবে বসেছে। কাল রতনপুর যাওয়ার ব্যাপারটা মনে আছে তো তোমাদের? হ্যাঁ, ওরই তোড়জোড়ে এখন ব্যস্ত আমি। এখনও অলোকেশ যদিও কিছু খোলসা করে বলেনি, তবে ওর হেয়ালি থেকে যতটা আঁচ করতে পারছি যে সামন্তবাবুর শ্বশুরবাড়ির লোকেরা এমন কোনো এক সমস্যার সম্মুখীন হয়েছে যাকে ওপর থেকে দেখে ভুতুড়ে কোনো কাণ্ড বলেই মনে হয়। আর অলোকেশকে ওই ভুতুড়ে ঘটনারই তদন্ত করে সত্য ঘটনা আর দোষীকে সামনে আনতে হবে। যাই বলো, এরকমটা হলে তো জমে যাবে বেশ ব্যাপারটা। এমনিতে আমার লেখা গল্পগুলোর মধ্যে পাঠকদের অধিক পছন্দকৃত হলো এই অলোকেশের গোয়েন্দাগিরির গল্পগুলো। আর তাছাড়া কিছু যদি পছন্দ হয়ে থাকে তো তা হলো আমার লেখা ভুতুড়ে গল্পসমূহ। এই কেসটা যদিও আমার কল্পনা মাফিকই হয়ে থাকে, তবে পাঠকরা আশা করি হতাশ হবেন না। অলোকেশ আর ভূত প্রেত এই দুটো শব্দ একসাথে উচ্চারণ করাটা যেমন বড্ড বেমানান, তেমন আমার কাছে এই বিষয়ে গল্প লেখাটাও বড্ড বেমানান। আজ খুব উত্তেজনা বোধ করছি। কালকের দিনটা একটু তাড়াতাড়ি চলে এলে হয়। এবার দেখার পালা এই যে এক্সপেকটেশন ও রিয়েলিটির মধ্যে কতটা সংযোগ খুঁজে পাওয়া সম্ভব হয়। পরদিন সকাল, শীতকালের সকাল বলে কথা। ঘুম ভাঙতে বিছানা ছাড়তে ছাড়তে বেশ বেলা হয়ে গেল। অলোকেশ চা সহযোগে খবরের কাগজে মনোনিবেশ করেছে। শুভ সকাল সাহিত্যিক মশাই, ঘুম কেমন হলো তারপর? বেশ ভালো। তারপর আমাদের যাওয়ার কি হলো? কখন বেরোচ্ছি তাহলে? কিছুক্ষণ আগেই সামন্তবাবু একবার ঘুরে গেছেন, আধা ঘন্টার মধ্যেই উনি চলে আসবেন, তৈরি হয়ে নাও চটপট। অলোকেশের বেরিয়ে যাওয়ার মিনিট খানেকের মধ্যেই আমি প্রস্তুত হয়েছে কি হইনি, তখনই বাড়ির বাইরে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। সামন্তবাবু প্রস্তুত হয়ে চলে এসেছেন ইতিমধ্যেই। যাই হোক, শ্বশুরবাড়ির ব্যাপার বলে কথা, হবে নাই বা কেন? এটা কি আর অন্য আর 5টা কেসের মতো সাধারণ কোনো কেস? ওনার কিছুটা পক্ষপাতিত্ব তো থাকবেই এটাকে নিয়ে। অলোকেশ কি কাজে একটু বাইরের দিকে গেছে, অর্থাৎ এই হলো শুভ সময়। এমনিতে তো সহজে কিছু বলবার পাত্র নয় গোয়েন্দা মশাই। এর থেকে চেষ্টা করে দেখা যাক সামন্তবাবুর কাছ থেকে যদি কিছু জানা যায় এই সম্বন্ধে। ভুতুড়ে? হ্যাঁ, বলতে পারো ভুতুড়ে টাইপের কিছুই। মানে অন্তত বাইরে থেকে দেখে তো অমনটাই মনে হয়। তা বলছিলাম, মানে ব্যাপারটা কি একটু যদি খুলে বলতেন,
কৌতূহলের নিবৃত্তিটা অন্তত করা যেত মোটামুটি। সামন্তবাবু ওনার হাত ঘড়ির দিকে এক ঝলক দেখে নিয়ে বললেন, ব্যাপার আর কি, ওই কয়েক মাস যাবত ও বাড়িতে অতি ভৌতিক সব ব্যাপার ঘটা শুরু হয়েছে। কিরকম? আরে কিরকম আবার, এই যেমন ধরো রাত বিরেতে হঠাৎ করে ছাদে কারোর পায়ের শব্দ শুনতে পাওয়া, বাগান থেকে আজুবাজু সব আওয়াজ ভেসে আসা, আরো কত কি। বাবা, শুনে তো মনে হচ্ছে টিপিক্যাল কোনো ভূতের গল্পের প্লট শুনছি। আসলে এটা টিপিক্যাল ভূতুরে গল্পই। এই যে সামন্তবাবু চলে এসেছেন দেখছি, চলুন আমিও তৈরি হয়ে আছি, বেরোনো যাক। সত্যজিৎ, তুমি প্রস্তুত তো? ঘণ্টাখানেক হবে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য রতনপুরের উদ্দেশ্যে। আগে একবার যাওয়ার সুবাদে রাস্তা মোটামুটি চেনাই ছিল, তাও মোটামুটি ঘন্টা পাঁচেকের যাত্রাপথ। আমরা চলেছি সামন্তবাবুর গাড়ি করে। প্রথমে জিপ করে রওনা দেব এটাই ঠিক হয়েছিল, কিন্তু পরে পার্সোনাল কাজের জন্য সরকারি গাড়ি ব্যবহার না করতে চাওয়ার জন্য সামন্তবাবুর অ্যাম্বাসেডারটাই বার করা হয়েছে। রতনপুর ঠিক গ্রাম কিংবা শহরের পর্যায়ে ফেলা যায় না, প্রায় মফস্বল গোছের একটা ছিমছাম জায়গা হলো এই রতনপুর। হ্যাঁ, তবে সামন্তবাবুর শ্বশুর বাড়িটা রতনপুরের যে ভাগটায় অবস্থিত ওই অংশটা নেহাতি গ্রাম্য ধরনের। বসত বাড়িও খুব একটা দেখা যায় না ওদিকটায়। যত দূর চোখ যায় শুধু খালি প্রান্তর আর ধান ক্ষেত। অবশ্য যে সময়ের কথা আমি বলছি তা প্রায় 6 থেকে 7 বছর আগের কথা। সেই সময় সেই প্রথম ও শেষ আসা এই রতনপুরে। এই এত বছরের মধ্যে কিছু তো পরিবর্তন হয়েইছে, আর সেটাই প্রধানত দেখার। তোমাদের কথা বলতে পারবো না, আমার তো বেশ ভালোই লাগছিল রতনপুর। তারপর অলোকেশ, কি মনে হচ্ছে কারা করতে পারে এমনটা? মানে ভূতে নিশ্চয় করছে না এসব। একদম শেয়ার বলতে, দেখুন, ভূতের যে অস্তিত্ব আছে এরকমটা বিশ্বাস করার জন্য কোনো কারণে তো এখনো অবধি চাক্ষুষ হয়নি। আর এইসব কাণ্ড ঘটানোর জন্য ভূত ব্যতীত পড়ে রইলাম শুধু আমরা, মানে মানুষেরা। অর্থাৎ অলোকেশ, তোমার কথা শুনে কেমন মনে হচ্ছে ভবিষ্যতে তুমি ভূতের অস্তিত্ব স্বীকারের জন্য মুখিয়ে আছো একেবারে। মানে আমি তো এই প্রথম কোনো গোয়েন্দা দেখলাম যে কিনা সুপার ন্যাচারাল বস্তুতে বিশ্বাস রাখতে রাজি আছে। না দেখুন, ব্যাপার হলো আমরা গোয়েন্দারা কখনোই প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আমার কাছে এখন যেমন ভূত আছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই, তেমনি ভূত যে নেই সে বিষয়েও কোনো প্রমাণ নেই। তো কাজের কথা এটাই নয় কি, বর্তমানে ভূত প্রেতে বিশ্বাস না রাখলেও ভবিষ্যতে প্রমাণ পেলে ওটার অস্তিত্ব স্বীকারের জন্য প্রস্তুত হয়ে থাকা। কি বলেন? না, যুক্তি তো ভালোই দেখিয়েছে অলোকেশ। আর সামন্তবাবুকেও বলিহারি, ওনার তো এটা জানার কথা। অলোকেশ কোনো কথাই না ভেবে বলে না। ও কোনো একটা কথা বলেছে মানে ধরে নিতে হবে ও ইতিমধ্যেই ওই পূর্ববর্তী কথাটার ডিফেন্ডে আরও একটা স্টেটমেন্ট তৈরি করে রেখেছে। অর্থাৎ বলা যায় কথার প্যাঁচে ওর সাথে পেরে ওঠা এক কথায় একেবারেই অসম্ভব ব্যাপার। আচ্ছা, মূলত বাগান বাড়িতেই ওই ভূতের উপদ্রব দেখা যাচ্ছে বলছিলেন, তো ওই জায়গাটি নিয়ে কারোর সাথে কোনো বাকবিতণ্ডা কিংবা ওই ধরনের কিছু ছিল কি? না, বাগবিতণ্ডা ঝগড়াঝাটি হবেই বা কার সাথে? কাছাকাছি ওখানে আছেই বা কে? বাড়ি সহ ওই জায়গার উপর কারোর নজর থাকলেও অন্তত আমার জানা নেই এ ব্যাপারে। আর তাছাড়া ওই বাগান বাড়ির বিক্রির কথাও চলছে কদিন ধরে। বিক্রির কথা চলছে কবে থেকে? এই অদ্ভুতুরে ঘটনা শুরুর পরেই ওই কারণেই কি? হ্যাঁ, ওই কারণেই অতিষ্ঠ হয়ে পড়ে। বেশ, আরেকটা কথা, আমরা দেখছিলাম ওই বাগান বাড়ি যথেষ্টই পুরনো, তো এটা আসলে তৈরি হয়েছিল কার আমলে? যতদূর সম্ভব তোমার ওই ভূপেন্দ্র হাজরা, অর্থাৎ আমার স্ত্রীর পিতামহর আমলে। ভূপেন্দ্র হাজরার সন্তানাদি বলতে? মানে 2 পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান।
সৌমেন্দু হাজরা হলেন জ্যৈষ্ঠ পুত্র, অর্থাৎ আমার শ্বশুর মশাই। কনিষ্ঠ পুত্র বলরাম, সে সংসার ত্যাগী, খুব ছোটবেলায় বাড়ি ছাড়া। আর বাকি রইল স্বর্ণালী হাজরা, বিবাহিতা এবং 10 বছরের এক পুত্র সহ স্বামী বর্তমান। আর সৌমেন্দু হাজরার সন্তানাদি বলতে আপনার শালাবাবু সমাপন হাজরা আর আপনার স্ত্রী, তাই তো? হ্যাঁ, একদম। যতদূর জানা আছে হাজরা পরিবারের থাকার মধ্যে ওই একজনই বর্তমান। এবার ভূপেন্দ্র হাজরারও কয়েক ভাই বোন ছিল নিশ্চয়। না, আপাতত এতটাই জানলেই চলবে। ওই বাগান বাড়ি যেহেতু ভূপেন্দ্র হাজরার হাতেই তৈরি, তো এখনই অত পিছনে যাওয়ার মনে হয় না কোনো দরকার আছে বলে। হ্যাঁ, আমারও সেরকমই ধারণা, আর এরকমটা হওয়াই ভালো। কেন বলুন তো? কেন বলতে বুঝতেই তো পারছো, আগেকার মানুষদের সন্তানাদি কি হারে থাকতো। আমরা এখন যদি ভূপেন্দ্র হাজরার 2-3 পুরুষ আগে যেতে চাই, বংশ চার্ট তৈরি করতে যাই, বেশ সমস্যায় পড়ে যেতে হবে। কাগজ ও সময় এই দুটো শেষ হয়ে গেল, আমাদের কাজ শেষ হবে কিনা তা তর্ক সাপেক্ষ ব্যাপার। এরপর বাকি যাত্রাপথে আমাদের মধ্যে সেরকম আর কোনো কথাবার্তা হলো না। জানালার বাইরে চেয়ে কেটে গেল আমাদের বেশ অনেকটা সময়। অলোকেশ এখনো নোটবুকে ডুবে আছে, কি হাবিজাবি সব লিখছে, আর মাঝে মধ্যে বোধহয় একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছে একঘেয়ে সুরে। সামন্তবাবু নিজেই যেহেতু ড্রাইভ করছেন, সেহেতু আমি একাই আছি, যার কিনা কিছুই করার নেই। লক্ষ্য করলাম আশেপাশের দৃশ্য ধীরে ধীরে বেশ মনোহর হয়ে আসছে। নেই কাজ তো খই ভাজ, আর খই যেহেতু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, তাই কিছু না ভেজে টেজে জানালার বাইরে মনোহর দৃশ্যের ওপরই নজর রাখবো, এটাই ঠিক করলাম। হ্যাঁ, যেরকমটা বলছিলাম, আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম প্রায় 9:30 নাগাদ, আর আমরা আন্দাজ মতো বিকেল 4টের বহু আগেই এই সবেমাত্র আমরা আমাদের গন্তব্য রতনপুরে এসে পৌঁছেছি। না, এই এতগুলো বছরের ব্যবধানেও জায়গাটার সেরকম আহামরি কিছু পরিবর্তন হয়নি। শুধুমাত্র হাজরা বাড়ির সামনের বাড়িটায় আগে লোকে বসবাস করত, এখন তাও পরিত্যক্ত হয়ে পড়ে থাকতে দেখলাম। সামন্তবাবু, ব্যাপার কি বলুন তো? আগে এই বাড়িতেও... হ্যাঁ, ওই ভূতের উৎপাতেই তো ভদ্রলোকেরা পাত্তারি গুটিয়েছে। বলেন কি? আমি তো বেশ হালকাভাবে নিয়েছিলাম ব্যাপারটাকে, এখন তো দেখছি। তা ওনারা গিয়ে উঠেছেন কোথায়? আর বাড়িটা কি বিক্রি করেই গিয়েছেন? না, যতদূর জানি এখনো বিক্রি হয়নি। কেন এত খোঁজ খবর কিসের? গোয়েন্দা মশাইয়ের কি কেনার শখ হচ্ছে বাড়িটা? বলি, শেষে কি ভূতের সাথে ঘর গৃহস্থী করার শখ জাগছে নাকি? না, সংসার পাতার তো সেরকম কোনো ইচ্ছা জাগছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তবে এই 2 বাড়ি কেনার ইচ্ছা তো জাগছেই। কি সামন্তবাবু? বলো কি, সামন্তবাবু দেখেছেন? আপনি অলোকেশকে ধরে আনলেন ভূত তাড়ানোর জন্য, আর ও কিনা এখন এই সুযোগে বাড়ি দখল করতে চাইছে। দেখেছেন, কম দামে কিনে নেবার তালে আছে অলোকেশ। আমি বলে দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তা বেশ বুঝতে পারছি। আচ্ছা অলোকেশ, তুমি কি সত্যিই চাইছো যে তোমাদের পরিচয়টা গোপন রাখা হোক? হ্যাঁ, ওদের কথাবার্তার সবটাই প্রথমে আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল, পরে বুঝলাম যে আমার আর অলোকেশের আসল পরিচয় জানছে শুধুই এই বাড়ির কয়েকজনে। গ্রামের বাকি লোকজনের জন্য আমাদের পরিচয় হবে আমরা সামন্তবাবুর বন্ধু, যারা কিনা এই ভুতুরে বাগান বাড়ি কিনতে চায় এবং ওর দেখাশোনার জন্যই এই রতনপুরে আসা। আগেকার সাবেকি জমিদার বাড়ির গড়নে তৈরি সম্পূর্ণ বাড়িটা। সব মিলিয়ে থাকার মতো ব্যক্তি হাতে গোনা হলেও বাড়িতে ঘরের সংখ্যা অগন্তি। বলাই বাহুল্য, আমি যদি ভূত হতাম, এরকম কোনো বাড়িকেই আমার আস্তানা রূপে বেছে নিতাম নিঃসন্দেহে। বাড়ির কত ঘর তো দিনের পর দিন বন্ধই পড়ে থাকে। মোট কথা, ভূতের যদি অস্তিত্ব থেকেই থাকে, তবে তাদের থাকার বেশ উপযুক্ত জায়গা হতে পারে এই হাজরা বাড়ি।
প্রথমবার এই বাড়িতে এসে এটাকে একটু গুমোট আর নিরিবিলি ছাড়া সেরকম অতিরিক্ত কিছু মনে না হলেও আজ এই সমস্ত অদ্ভুতুড়ে কথাবার্তা শোনার পর মিথ্যে বলবো না, একটু ভয় তো করছেই। এই কিছুক্ষণ আগের কথা, আমরা তিনজন, অলোকেশ, সামন্তবাবু আর আমি, বাড়িটাকে একটু ঘুরে দেখছিলাম। এদিক ওদিক করতে করতে খেয়াল করিনি কখন আমি ওদের দুজনের থেকে আলাদা হয়ে পড়েছি। একাই বকে যাচ্ছি আমার পিছনে থাকা অলোকেশ আর সামন্তবাবুর কল্পনা করে। একবার কি মনে হতে পিছু ফিরে দেখি, ওমা, যত দূর চোখ চায় কাউকে দেখা যাচ্ছে না। দুজনের কোনো অস্তিত্ব মাত্র নেই কাছে পিঠে। কি ভয়টাই যে পেয়েছিলাম তখন, কি বলবো। তাড়াহুড়ে ফিরে আসতে গিয়ে একবার তো হুমড়ি খেয়ে পড়ে যেতে যেতে বেঁচে গেছিলাম। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিচ্ছিল। শীতকালের বিকেল, এখনই সবে 4:30 বাজছে। এখনই যেন সূর্যের তেজ নিভে আসছে একেবারে। 5টার মধ্যেই সূর্য অস্ত যাবে, আর ঠান্ডাটাও জমিয়ে পড়েছে। গেঞ্জি জামা, তার ওপর একটা সোয়েটার আর একটা শাল নিয়েও শীত যেন ঠিক কাটতে চায় না। কলকাতার চেয়ে 10 গুণ বেশি শীতল এই রতনপুর। আমি, অলোকেশ আর সামন্তবাবু চাটাইয়ে গোল হয়ে বসে গল্প করছিলাম। সামন্তবাবুর শাশুড়ি মার হাতে পর পর 2 কাপ চা খেয়ে শেষ করা হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, এই তো সবে 4:30 বাজছে, চলুন সামন্তবাবু, বাগানটা থেকে একটু ঘুরে আসা যাক। উফ, এই অলোকেশটাও না থেকে থেকেই ভর সন্ধেবেলাতেই ওর বাগান দেখার শখ হলো। আমি এতক্ষণ এটাই ভাবছিলাম যে এসে থেকে একবারের জন্য বাগানমুখো হবার প্রস্তাব রাখলেন না ভদ্রলোক। তা তো জানতাম না যে উনি কিনা এই সন্ধেবেলায় যাবার প্ল্যান করে বসেছিলেন আগে থেকে। আমরা বাগানের দিকে যাচ্ছি দেখে সামন্তবাবুর শালাবাবু সমাপনও আমাদের সঙ্গ নিল। সমাপন এই বছর 25 হবে। বেশ সহজ সরল মিশুকে গোছের ছেলে। এর আগের বাড়িতেই ওর সাথে আমাদের বেশ ভালো পরিচয় হয়ে গিয়েছিল। যে কটা দিন আমরা থেকে গিয়েছিলাম ততদিনই একটা মুহূর্তের জন্য ও আমাদের পিছু ছাড়তে চায়নি। চারপাশে বিস্তৃত বাগান, আর ওর একপাশে রাস্তার ধার বরাবর অবস্থিত এই বিশাল বাড়িটা। বাগানে প্রবেশের একমাত্র পথ এই বাড়ির ভেতর দিয়েই। তাছাড়া সম্পূর্ণ বাগানটাই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এর আয়তনের কথা তোমাদের বোঝাতে গেলে বলতেই হয়। বাগানের মধ্যে অনায়াসেই কোনো মাঝারি আকারের কোনো পাড়ার সমস্ত লোক বাসা বেঁধে থাকতে পারে স্বাচ্ছন্দ্যে, এতটাই বিস্তার এটার। আর বাগান বলতেও সে হেলিথেলি কোনো বাগান নয় যে এমনি ঘোড়ার মধ্যে এটা সেটা গাছ গজিয়ে উঠেছে, সেরকমটা কিন্তু মোটেই নয়। বাগান যেমন বৃহৎ তেমন পরিপাটি ও সাজানো গোছানো। প্রধানত আম, কাঁঠাল, নারকেল গাছে পরিপূর্ণ হলেও ফুল গাছ থেকে শুরু করে পেয়ারা, লেবু, লিচুর মতো ফলসহ গাছেও চোখে পড়ে মাঝে মাঝে। তার উপর খেয়াল করলাম কত রকমের নাম না জানা রং বেরঙের শৌখিন উদ্ভিদ। আগেরবার এসে এগুলিকে মোটেই দেখিনি। বুঝলাম এগুলো হলো এই বাগানের নতুন সংযোজন। এমনকি এত সব শৌখিন গাছগাছালির সাথে আলু, মূলো, পেঁয়াজ, কপির মতো এটা সেটা শাকসবজিও দেওয়া রয়েছে মাঝে মধ্যে। এই ভর সন্ধেতে দূর নামযুক্ত এই বাগানে ঘুরতে আসতে প্রথমে একটু ভয় ভয় হলেও এখনও ভাবটা মন থেকে একদমই বিদায় নিচ্ছে না। তাও বাগানের এই পরিচর্যা দেখে মনটা বড়ই উৎফুল্ল লাগছে। এখন বরঞ্চ বর্তমানে এই বাগানের থেকে ওই সুপ্রাচীন বাড়িটাই বেশি ভয়ের বলে মনে হচ্ছে। এখানের খোলামেলা পরিবেশটা আমার বেশ ভালোই লাগছে, খেয়াল করে দেখলাম আমি। সমাপন, এবার বলো প্রধান কোন জায়গাটায় ওই সমস্ত ভূতুরে কার্যকলাপ লক্ষ্য করা যায়? আজকালের মধ্যে সেরকম বিশেষ কিছু? অলোকেশদা, কোনো ঠিক নেই। বলতে পারো বাগান বাড়ি শুদ্ধ সমস্ত বাড়িটাই যেন অভিশপ্ত হয়ে গেছে। যেখানে সেখানে যখন তখন
কিছু না কিছু যেন লেগেই আছে। হয়েছে বলতে ওই দক্ষিণ পাশের পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। কাল দেখিনি, আজ সকালে মা মাঠে ফুলকপি তুলতে গিয়ে লক্ষ্য করে। সে কি? আরে ও পাঁচিল তো বেশ মজবুত, ও তো এমনিতে ভাঙার কথা নয়। নিশ্চয় কেউ। হ্যাঁ, আগে অবশ্য মজবুত ছিল, কিন্তু এখন এই ইটে জল পেয়ে ঘুণ ধরেছে। তার ওপর চুন সুরকির গাঁথনিও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বেশ কিছু জায়গায়। আচ্ছা, তোমার কি মনে হয় কে বা কারা করে থাকতে পারে এসব? আচ্ছা, তুমি কি ওই ব্যাপারটায় বিশ্বাস করো, ওই ভূতের রটনার ব্যাপারটা? সমাপন আমার কথায় হালকা হেসে উত্তর দিল, আগে না, আমি ওইসবে বিশ্বাস করি না। তবে যদিও এই সমস্ত অবিশ্বাসেরও সেরকম কোনো বিশেষ কারণ নেই আমার কাছে, আমাকে ছাড়া এ বাড়ির সমেত প্রায় সমস্ত গ্রামবাসীরাই বিশ্বাস রাখে এই ব্যাপারটায়। শুরু কিভাবে হয়েছিল এসবের? মাসখানেক আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ করেই যে কী সব শুরু হয়ে গেল। প্রথমে একদিন ঝড় বৃষ্টি কিছুই নেই, একটা কাঁচা গাছ পড়ে যাওয়া থেকে এইসবের সূত্রপাত। তারপর কখনো মাঝরাতে অদ্ভুত অদ্ভুত সব শব্দ ভেসে আসে। রাতে বাড়ির পাথরের কাঁকড় বালির রাস্তায় শব্দ তুলে কারোর পায়চারি, ছাদে দমাদমি, এই সমস্ত ক্রমাগত চলে আসছে আর কি। কথা বলতে বলতে আমরা দক্ষিণের ওই ভাঙা পাঁচিলটার কাছে চলে এসেছিলাম। প্রায় 3-4 হাত মতো জায়গার পাঁচিলটা মাঝখান থেকে ভেঙে পড়ে কেবল অর্ধেক অংশটাকে নিয়ে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। অলোকেশ বেশ ভালো করে লক্ষ্য করলো জিনিসটা। এত কি দেখার আছে ওতে তা বুঝলাম না। গোয়েন্দা মানে কি সব কিছুকেই এইভাবেই পর্যবেক্ষণ করতে হয়? কে জানে। এবার অলোকেশের দেখা দেখি সামন্তবাবুও ওটার খুব কাছে গিয়ে দেখা দেখি করতে দেখলাম। ভদ্রলোক একবার পাঁচিলের ভাঙা অংশটাকে দেখেন, আর পর মুহূর্তেই অলোকেশের মুখের দিকে অবাক হয়ে চেয়ে থাকেন। মুখে তো কিছুই বলছিলেন না, কিন্তু ওনার মুখের ভাব দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে উনি বুঝতে ব্যস্ত হয়ে পড়েছিলেন যে অলোকেশ কি এত দেখছে মনোযোগ দিয়ে। আর এই সমস্তটাই আমি আর সমাপন দূরে দাঁড়িয়ে দেখে যাচ্ছিলাম। এরপর এমনিতেই সন্ধে হয়ে আসছিল, তার উপর আকাশটাও এসেছিল একেবারে ঘোর করে। যখন তখন এই বৃষ্টি নামলো বলে কি আর করা যায়, শীতকালের এই ঠান্ডায় বৃষ্টিতে ভেজা তো আর যায় না। অলোকেশকে তাই ওর সাধের ভাঙা পাঁচিল ছেড়ে ফিরে পড়তে হলো আমাদের সাথে। বাড়ির পানে হাঁটা দিয়ে একটু রহস্য করে প্রশ্নটা করে বসলাম, অত যে দেখলে তা কিছু পেলে কি শেষ পর্যন্ত? পেলাম তো। ভূতেদের সম্পর্কে একটা নতুন তথ্য জানলাম, বেশ ইন্টারেস্টিং সেই তথ্য। তুমি শুনলেও নিশ্চয়ই অবাক হবে। এরপর হাজার অনুরোধ করা সত্ত্বেও কি যে সেই তথ্য তার সম্পর্কে আর জানা গেল না। আসল কাজের কথায় না এসে ওই অলোকেশ মার্কা অ্যান্টিক ধরনের রহস্য বাঁধে এলো আমার ওপরে একের পর এক। মাঝে কেটে গেছে অনেকক্ষণ সময়। যাক, এখনো বৃষ্টিটা হচ্ছে তাই রক্ষে, না হলে নির্ঘাত অলোকেশ সারা রাত বাগানে দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়ার কথা তুলে বসত। এসে থেকে এই প্রথম অলোকেশকে কিছু নোট করতে দেখলাম ডায়েরিতে। এই এতক্ষণ আমি আর সমাপন বসেই গল্প করছিলাম। নিচ থেকে ডাক পড়ায় আমাদের গল্পে ইতি টানতে হলো। একটা ব্যাপার খেয়াল করছি, অন্যান্য খুন বা চুরি চামারির কেসগুলোর তুলনায় এই অদ্ভুত মার্কা ভুতুড়ে কেসেতে আমি যেন একটু বেশি কৌতূহল আর আগ্রহ অনুভব করছি। আমাদের মধ্যেও কথা হচ্ছিল ওই নিয়েই, আর ওই কথায় কথায় একটা নতুন তথ্য জেনে ফেলেছিলাম আমি। অলোকেশের কাছেও এটা আদেও কোনো তথ্য হবে কি না বলতে পারছি না, তবে হ্যাঁ, আমার কাছে এটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবেই মনে হলো। অলোকেশ লেখা থামালে ওকে বলা দরকার বিষয়টা। তারপর ওর আগে থেকেই জানা আছে কিনা এই ব্যাপারটা কে জানে। আগেই বলেছিলাম এই বাড়িতে ঘরের কোনো কমতি নেই। আমাকে আর অলোকেশকে দোতলার দক্ষিণ প্রান্তে দুটো কামরা দেওয়া হয়েছিল। এই দুটো ঘর আমাদের জন্যই পরিষ্কার করে রাখা হয়েছিল।
বেশ বড় আকারের ঘর। দুটো ঘরেতেই প্রায় একই রকমের আসবাবপত্র, এমনকি দুটো ঘর সাজানো হয়েছে প্রায় একইভাবে। দরজা দিয়ে প্রবেশ করে পাশে বিছানা ও আলমারি, সামনের দেওয়ালে একটা করে প্রায় ফাঁকা বুক সেলফ, আর বাঁ দিকটায় একটা ডাইনিং টেবিল এবং চেয়ারের এক জোড়া, আর সবশেষে একটা রিডিং সেটআপ। সব মিলিয়ে বেশ সাজানো গোছানো, ছিমছাম বলা চলে ঘর দুটোকে। ঘরের জানলার সামনে দাঁড়িয়ে মনে আকাশের দিকে তাকিয়েছিলাম। কাল বোধহয় পূর্ণিমা। আজ আকাশে ঈষৎ ক্ষয়ে যাওয়া প্রায় গোলাকার চাঁদ। আজ কি তিথি নক্ষত্র তা বলতে পারবো না, তবে আকারের দিক থেকে অন্য দিনের তুলনায় ওটাকে বেশ কিছুটা বৃহৎ আর লালচে দেখাচ্ছে। আজ ওর আলোর উজ্জ্বলতা এতই বেশি যে নিঃসন্দেহে আজকের এই চাঁদকে ভোরের সূর্যের সাথে তুলনা করে ফেলাই যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির রূপের ওই স্বাদ গ্রহণ করছিলাম, তখন একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম কাঁধে। বেশ কিছুটা চমকে উঠে পিছু ফিরে তাকালাম। ওহ অলোকেশ, তুমি? আমি ছাড়া আর কেই বা হবে? বন্ধু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আজ পূর্ণিমা, তাই ওনারা স্বভাবত অমাবস্যাতেই বেরিয়ে থাকেন। আচ্ছা, সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি কি অত লেখালেখি করছিলে বলো তো? এমন কি দেখলে ওই ভাঙা পাঁচিলে? না, সেরকম কিছুই নয়, তবে এটা আবিষ্কার করলাম যে ভূতেরাও গায়ের জ্বরের দিক থেকে আমাদের মানুষদের থেকে খুব একটা এগিয়ে নেই। ওদেরও মাঝে মধ্যে পাঁচিল ভাঙতে শাবল বা ওই ধরনের কিছু দরকার পড়ে। এই তোমার হেয়ালিটা বন্ধ করো তো। বলছি, তুমি বলছো যে কেউ শাবল জাতীয় কিছু দিয়ে ওই বাগানের দক্ষিণ প্রান্তের পাঁচিল ভেঙেছে? তা তুমি এই বিষয়ে এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? কিছু কি দেখলে নাকি এমনি? বন্ধু, গোয়েন্দাগিরিতে এমনি বলতে কোনো কথা নেই। যে কোনো স্থানে যে কোনো ঘটনাই ঘটে থাকুক না কেন, ওর ছাপ কিন্তু থেকেই যায় সেখানে উপস্থিত আর 5টা জিনিসের মধ্যে। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পেতে দাঁড়িয়ে থাকা অবশিষ্ট দেওয়ালের ইটে একটা বিশেষ ধরনের দাগ বর্তমান। আর অবশ্যই ওই দেওয়াল আমি হাতে করে নাড়িয়েও দেখেছি। অতটাও পলকা মোটেও ছিল না ওটা। যথেষ্ট বল প্রয়োগের পরই ভাঙা গেছে ওটাকে। এও কি ওই সাধারণ সোকল্ড ভুতুড়ে ঘটনার ওই অংশ নাকি নাকি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে? পরে গিয়ে দেখেছিলাম ব্যাপারটা। হ্যাঁ, অলোকেশের কথা মতো দেখা গিয়েছিল ওই বিশেষ দাগটা। দেওয়ালের ইটের ফাঁকে কোনো শক্ত ধাতব কিছু দিয়ে চাপ দেওয়ার ফলে সৃষ্টি এই দাগ। একপাশের ইট খসে পড়ে গেলেও লেগে থাকা ইটের মধ্যে ওই দাগ এখনো বর্তমান। এবং সবথেকে বড় কথা, ওই দাগ থেকে বোঝা যায় দেওয়ালটা ভাঙা হয়েছে এই বাগানের ভিতর থেকে বল প্রয়োগেই, নাকি বাইরের দিক থেকে। যাক, সেসব কথা। আপাতত বর্তমানে ফিরে আসা যাক। আচ্ছা, তার মানে এটা তো স্পষ্ট কোনো মানুষই করে বেড়াচ্ছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কেন, তুমি কি ভেবেছিলে? কেন পড়ে গিয়েছিল ওই অংশের দেওয়াল? একটা নতুন ব্যাপারে জানতে পেরেছি, জানো অলোকেশ? কি ব্যাপার বলো তো? এই বাগান বাড়ির ভূতকে সচক্ষে নাকি দেখাও গেছে। বলো কি? এটা যে একেবারে নতুন খবর। তা কে এমন মহান কাজটা করলো শুনি? অলোকেশের কৌতূহলী ভাব আর ওর কথা শুনে বুঝলাম এই ব্যাপারটা ওর জানা নেই। প্রবল ইচ্ছে হলো গোয়েন্দা মশাই প্রায়শই আমাকে যেমনটা ঘুরিয়ে থাকে ঠিক ওই রকমই ঘোরাতে ওকে। কিন্তু পরে ভাবলাম, না, ও জেনে যেহেতু গেছে অর্ধেক ব্যাপারটা, ও চাইলে কিছুক্ষণের মধ্যেই খুঁজে বের করতে সক্ষম হবে আসল সত্যিটা। আর সেরকমটা হলে মাঝখান থেকে আমার ক্রেডিটটা গায়েব হয়ে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ওই পশ্চিমের বাড়িটা, সদ্য বাড়ি ছাড়া হওয়া পরিবারের প্রায় সব সদস্যই নাকি দেখেছে ওই ভূতকে। বাহ, এ বেশ ভূত তো। এক পরিবারের কাছেই বেছে বেছে শুধু ধরা দেয়। সত্য, হয় ভূতটাই গোলমেলে, কিংবা গোলমেলে হয়তো ভূত দেখা ওই পরিবারটাই। এরপর সেই রাতে আর আমাদের কথা এগোয়নি বেশি দূর। সামন্তবাবু এসে যোগ দেন আমাদের আলোচনায়, এবং কেন জানি না অলোকেশ ইশারায় আমাদের আগের প্রসঙ্গ সম্বন্ধে সামন্তবাবুকে কিছু জানাতে না করে দেয়। কাজেই আমাদের মাঝে কাজের কথা আর কিছুই হলো না।
অলোকেশ আগের প্রসঙ্গ পরিবর্তন করে গল্প জুড়ে বসল সামন্তবাবুর সাথে। এরপর রাত বেশি হয়ে যাওয়ায় নিচ থেকে আমাদের খাওয়ার ডাক পড়ে গেল, আর আমরাও আমাদের কথাবার্তায় ইতি টেনে নিচে নেমে সত্তর পেট পুজো সারতে ব্যস্ত হয়ে পড়লাম। এখন প্রায় মধ্যরাত। এর মধ্যেই এক পর্ব ঘুম সারা আমার হয়ে গিয়েছিল। হঠাৎ করে ঘুমটা একরকম সময় ভেঙে যাওয়ার কি যে কারণ থাকতে পারে তা তো বুঝলাম না। গলাটা তীব্র শুকিয়ে আসছিল। নেমে টেবিলে রাখা জগটার প্রায় অর্ধেকটা জল পান করে নিলাম আকণ্ঠ। কার যেন একটা খালি পায়ে চলার শব্দ পাওয়া যাচ্ছে না? খুব কাছেই, যেন কেউ ঘুরপাক খেয়ে চলেছে আমার ঘরটাকে কেন্দ্র করে। ব্যাপার কি? অনেকক্ষণ অপেক্ষার পরেও এখনো ক্রমাগত এসে চলেছে ওই শব্দটা। কি করব ঠিক করতে পারলাম না। বেরিয়ে কি দেখবো একবার? না, তা করতেও ঠিক যেন সাহস পেলাম না। এই মাঝরাতে ঘরের বাইরে ঘুরপাক খাবো? কেনই বা কেউ করতে যাবে এমনটা? কেনই বা কেউ ঘুরপাক খেতে যাবে? আর আমি বাইরে ব্যাপারটা বেরিয়ে প্রত্যক্ষ করব কি? এদিকে এদিকে এই ব্যাপারটাকে ভুলে না দেখার ভান করেও ঘুম আসার নয়। এভাবে সারা রাতটা জেগে কাটানো একেবারেই সম্ভব নয়। একবার ইচ্ছে করেই গলা ঝেড়ে উঠলাম। হ্যাঁ, কিছুক্ষণের জন্য থেমে গেল ওই আওয়াজ, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবারও যাকে তাই। না, আমি অলোকেশের সঙ্গী বলে কথা। এরকম ছোটোখাটো ব্যাপারে ভয় পাওয়া কি মানায় আমাকে? আসল ব্যাপারটা কি তা দেখার দরকার আছে। এই মাঝরাতে দোতলায় বারান্দায় পায়চারি করার সাহস কে দেখাতে পারে? মনে সাহস জুগিয়ে দরজাটা খুলে অল্প মুখ বাড়ালাম বারান্দা বরাবর। না, অন্ধকারের মধ্যে যত দূর চোখ যায় তত দূর কারোর অস্তিত্ব লক্ষ্য করতে পারলাম না। আর লক্ষ্য করলাম আমার বেরোনোর সাথে সাথেই পায়চারির আওয়াজটা থেমে গেছে এখন। সত্যজিৎ, প্রায় চমকে উঠে পেছন ফিরে দেখি অলোকেশ নিঃশব্দে দরজা খুলে কখন যে উপস্থিত হয়েছে খেয়াল করিনি। কি ব্যাপার বলো তো? এত রাতে কাকে অত খোঁজাখুঁজি করছো বলো তো? কার যেন ওই বারান্দায় ঘোরাফেরা শব্দ পাওয়া যাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় ওটাই দেখতে বেরিয়েছিলাম আর কি। বলো কি? তা পায়চারির শব্দটা ঠিক বারান্দা থেকেই পেয়েছিল তো? কোনোভাবে ওটা আমার ঘর থেকে এসে থাকেনি তো? কি? ওটা তুমি ছিলে? কিন্তু কেন এত রাতে পায়চারি? আসলে ভূত বাবাজির দেখা মেলে কিনা সেটাই একটু দেখছিলাম। তা পেলে দেখতে? তা আমার কি আর ওই সামনের বাড়ির লোকেদের মতো ভাগ্য নাকি? দেখতে আর পেলাম কই। হ্যাঁ, তবে ভূতের হুটোপাটি শুনেছি নিশ্চয়। কিরকম? না 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 না, রকম সকম সব কাল যেন। ভোর হলো বলে আর কিছুক্ষণে একটু ঘুমিয়ে নেওয়া দরকার। কাল তার উপর আমাদের একটু বেরোতে হবে জিজ্ঞাসাবাদে। এক ঘুমে সকাল। উঠে ঘড়ির দিকে তাকিয়ে বেশ অবাক হতে হলো। কাঁটায় কাঁটায় 9:45 বাজছে। অলোকেশ দাঁড়িয়েছিল বারান্দাতে। সুযোগ পেয়ে অমনি ঠেস মেরে বলে উঠল, রাত জেগে ভূত দেখলাম আমি, আর দেরি করে বিছানা ছাড়ছো কিনা তুমি? হ্যাঁ, যেন কি রহস্যের কথাই বলে ফেলেছে এরকম একটা ভাব করে হাসি মুখে আমার দিকে একবার দেখেই পরক্ষণেই ওর চায়ের কাপে মনোনিবেশ করলো অলোকেশ। এই আচ্ছা অলোকেশ, আজ কোথায় যাবে বলছিলে না? যাবো তো অবশ্যই। তা সামন্তবাবুও যাচ্ছেন তো আমাদের সাথে? না, আজকে বলো আমি আর তুমিই যাচ্ছি। এই ব্যাপার কি বলো তো? কাল থেকেই লক্ষ্য করছি ব্যাপারটা। এই তুমি কি সামন্তবাবুকেও সন্দেহ করছো কোনো কারণে? কিছুই কেন জানি জানাতে চাইছো না ঠিক ওনাকে। ব্যাপার কি বলো তো? এক্স্যাক্টলি, লুকোতে চাইছি না বা সন্দেহ করছি না অবশ্যই, তবে এখনই ওনাকে কিছু জানাতেও চাইছি না এই ব্যাপারে। আচ্ছা, এখন ব্যাপার হলো তাহলে কিছুটা এই রকম। অলোকেশ আপাতত ওর তদন্তের বিষয় এই বাড়ির কাউকে কিছু জানাতে চাইছে না। এবার সামন্তবাবুকে এটা বলাটাও ভালো দেখায় না,
ভালো শোনায় না ওনাকে ওনার শ্বশুর বাড়ির লোকজনের থেকে কিছু লোকানোর ব্যাপারে বলতে। এখনই এই বাড়ির কাউকে এই ভূতের উপদ্রবের পিছনে আছে বলে ভাবার কোনো কারণ না থাকলেও সামন্তবাবু ভেবে বসতে পারেন যে আমরা হয়তো ওনার আত্মীয় স্বজনদের সন্দেহ করছি। তাই কি আর করা, সকাল 10:30টার মধ্যে চা জলখাবার খেয়ে গ্রামটা একটু ঘুরে দেখার অজুহাতে বেরিয়ে পড়লাম দুজনে, অলোকেশ আর আমি। আজকের আকাশ বেশ পরিষ্কার, মেঘের লেশমাত্র নেই ওতে। শীতকালে সূর্যের কাঁচা রোদ গায়ে মেখে গ্রামের কাঁচা রাস্তা বরাবর হাঁটা শুরু করলাম আমরা যাচ্ছি কোথায় তাহলে? কাছাকাছি চৌধুরী বাড়ি। এই গ্রামেই অন্যত্র উঠে গেছে ওরা ভূতের উৎপাতে, তো ভাবলাম দেখেই আসা যাক ওদের নতুন বসত বাড়ি, ওখানেও ভূতে উৎপাত করছে কিনা। হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে চৌধুরী বাড়ি বলতে বলা হচ্ছে ওই ওদের কথা যারা কিনা ভূতের উপদ্রবে বাড়ি ছাড়া হয়েছিলেন। হাজরা বাড়ির প্রতিবেশী হলো এই চৌধুরীরা। আচ্ছা অলোকেশ, কি মনে হচ্ছে এই বাড়ির লোকই কি ভূতের রটনাটার জন্য দায়ী? এরাই কি ভূত সেজে? ওটা এখনই বলা বেশ তর্ক সাপেক্ষ ব্যাপার। ওই বাড়ির লোকেরা সত্যি ভূত দেখেছে কারোর কারসাজিতে, কি ওদের কারসাজিতেই সকলে ভূত দেখে চলেছে তা তো কথা বলার পরই বোঝা যাবে প্রকৃতপক্ষে। খুব বেশি হাঁটতে আমাদের হলো না। মিনিট 10 হাঁটার পরেই গ্রামের বাজার সংলগ্ন জায়গায় উপস্থিত হলাম। এরপর অলোকেশ 2-1 স্থানীয় লোকের থেকে জিজ্ঞাসা করার পর খুঁজে পাওয়া গেল আমাদের গন্তব্য। বাড়ি দেখে খুব ভালোভাবেই বোঝা যায় যে বেশ তাড়াহুড়োই পড়ে উঠে আসতে হয়েছে এই পরিবারকে। বেশ বিপত্তির মুখে পড়েই একটা মাথা গোজার মতো এক টুকরো ঘর করে উঠে আসতে হয়েছে এদের, সেটা স্পষ্টতই বোঝা গেল। নমস্কার, আমি অলোকেশ গাঙ্গুলি, আর এই আমার ভাই সত্যজিৎ গাঙ্গুলি। আসলে আমাদের ওই হাজরাতের বাগান বাড়িটা কিনতেই আসা এই রতনপুরে, সেই কলকাতা থেকে এসছি। আচ্ছা, হাজরাতের বাগান বাড়ি চিনেছেন তো? ঠিক আপনাদের এই প্রতিবেশী ছিল এক সময়। নমস্কার, আমি সুনন্দ চৌধুরী, এই বাড়ির বড় ছেলে। আসুন আপনারা। বলে ভদ্রলোক অর্থাৎ সুনন্দ চৌধুরী হাতের ইশারায় বাড়ির ভেতরে আসতে ইঙ্গিত করলেন। আমরাও বিনা বাক্য ব্যয়ে পিছু নিলাম ভদ্রলোকের। আমাদের বাড়ির ভেতরের যৎসামান্য জায়গার মাঝেই বসতে দেওয়া হলো। সুনন্দ চৌধুরীও বসলেন আমাদের সামনে। তা বাড়িতে কে কে আছে আপনার? অলোকেশের প্রশ্ন যেন শুনতেই পাইনি এইরকম ভাব নিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে বসলেন ভদ্রলোক। এখানে কি দরকারে আসা সে সম্বন্ধে কিছু বললেন না যে? আশা বলতে আপনার ওই বাগান বাড়ি সংলগ্ন জায়গাটার জন্য। কিনতে চান বুঝি ওটা? হ্যাঁ, ওই মানে তা আমার প্রপোজালটা বুঝি পছন্দ হলো না সমাপনের। তা কত টাকায় রাজি করালেন? আমি তো বেশ ভালোই দাম দিচ্ছিলাম, ওরকম ভুতুরে কোনো বাগান বাড়ির তুলনায় একটু বেশি দিতে চেয়েছিলাম। না, মানে কিছু মনে করবেন না, মানে ভূতের উপদ্রবে উঠে এসে আবার ওই বাগান বাড়িটা কিনতে চাওয়ার মানেটা? তা আপনি বা কি করবেন এই বাড়িটা নিয়ে? আপনি কি ভাবছেন আপনি একাই ঘুঘু? আরে মশাই, আমি ওই বিজনেসে আছি 5-7 বছর হতে চললো। যাকে এখন কথা না বাড়িয়ে আসুন তো, নাহলে বিপদ বাড়বে আপনারই। আর কি করা যায়, জল গড়ল না দেখে আমরাও হাসি মুখে চৌধুরী বাড়ি থেকে পাত্তারি গোটালাম। তা ব্যাপার কি বুঝলে? এই যে রীতিমতো হুমকি দিয়ে বসলো আমাদের, আরও ও কি সব বলছিল। ব্যাপার বেশ গোলমেলে বন্ধু, ব্যাপার বেশ গোলমেলে। তবে সেরকম চিন্তার কিছু না। ভদ্রলোক আমাদের জমির দালাল ভেবে, ওর প্রতিপক্ষ ভেবেই চটে উঠেছিলেন ওভাবে। যাক, তবে একটা ব্যাপার তো স্পষ্ট হলো, কারোর তো লোভ আছে ওই বাগান বাড়ির উপর। ভাবতে হবে বন্ধু, ভাবতে হবে। ভাবনার স্রোতের দিক পরিবর্তনের এবার খুবই দরকার হয়ে পড়েছে। আমরা একটু আগেই হাজরা বাড়ি উপস্থিত হয়েছি। অলোকেশ আমাকে রেখেই কোথায় যেন দ্বিতীয়বারের জন্য বেরিয়ে গেছে। হ্যাঁ, অলোকেশ একা অবশ্য যায়নি, এবার ওর সঙ্গ নিয়েছে সামন্তবাবু। উনি যেতে চাইলে পরে আর না করেনি অলোকেশ। এদিকে বাড়িতে বসে থেকে থেকে আমিও বেশ বিরক্ত হয়ে পড়ছিলাম। সমাপনের কথাবার্তাও কেমন যেন একঘেয়ে লাগছিল আমার। সেই একই ভূত, সেই ভূত, এটা ওটা, আর ভালো লাগছিল না। আচ্ছা, কাল রাতে শুনেছিলে কিছু? কিছু বলতে? বলো কি, নিচে তলা পর্যন্ত আওয়াজ আসছিল।
কেউ বা কারা ছাদে উঠে দাপাদাপি করে বেড়াচ্ছিল। বলো কি? না, তা তো শুনিনি। এরপর আমার কি মনে হলো, অলোকেশের কথা সব ভুলে টুলে প্রশ্ন করে বসলাম, আচ্ছা সমাপন, ইতিমধ্যে কেউ কি এই বাগান বাড়ি কিনতে চেয়েছে? মানে আমার কথার অর্থ হলো, কারোর কি নজর আছে এই বাড়িটার ওপর? সমাপন একটু থেমে কিছুটা ভেবে বলে ওঠে, আগে না, এ বাড়ি কেনবার তো সেরকম ইচ্ছা জাহির করেছে কেউ বলে মনে পড়ছে না। হ্যাঁ, তবে এই ভুতুড়ে উৎপাতের চলাকালীন এ বাড়ি বিক্রির কথা অবশ্যই ওঠে। আর বর্তমানে এই বাগান বাড়ির যা সুনাম, ওর দৌলতে বেশ যৎ সামান্যই অর্থ পাওয়া যেত। হয়তো এতদিনে বিক্রিও হয়ে যেত সব, কিন্তু জামাইবাবু তার আগে আপনাদের থেকে একবার। অর্থাৎ মোট কথা হলো, সমাপন না হয় ওই সুনন্দ চৌধুরী স্পষ্টতই এখানে মিথ্যার আশ্রয় নিচ্ছে। কারণ সুনন্দ চৌধুরীর কথা ছিল উনি বাগান বাড়ি কেনার জন্য পর্যাপ্ত অর্থ দিয়ে এটাকে কিনতে আগ্রহী ছিল, এবং এই বিষয়ে নাকি কথাবার্তাও হয়েছিল ওনার আর সমাপনের মাঝে। কিন্তু এদিকে সমাপন তো সোজা মানা করে দিল। কেউ যে কিনতে আগ্রহী এই ব্যাপারটার সম্পূর্ণটাই তো উড়িয়ে দিল ও। অলোকেশকে এই সম্বন্ধে সত্তর জানানো দরকার। পরদিন সকাল, এরপর মাঝে কেটে গেছে গোটা একটা দিন। ভূতের করা ওই একঘেয়ে উৎপাত ছাড়া নতুন কিছু ঘটেনি এর মধ্যে। অলোকেশও যে সেরকম এগোতে পেরেছে কেসটা নিয়ে, তাও তো মনে হয় না। ছোট করে বললে লেখার মতো সেরকম অতিরিক্ত কিছুই ঘটেনি গতকাল। রাত 8:30। হাজরা বাড়িতে ছোটোখাটো এক উৎসবের আয়োজন করা হয়েছে বলা যায়। হ্যাঁ, অলোকেশের সৌজন্যেই ঘটেছে এই ঘটনাটা। বাড়ির সব লোক, মানে সমস্ত লোক, সমাপন, সামন্তবাবুর শ্বশুর শাশুড়ি, আমি, অলোকেশ সমেত সকলেই রাত জেগে প্রতীক্ষায় বসে আছি ওই সো কল্ড ভূতের। রাত 9টা, গ্রামের দিকে 9টা, অর্থাৎ বেশ ভালোই রাত। চারিদিক একেবারে নিশুতি। এমনিতেই এই বাড়িতে আশেপাশে লোকজনের আসা যাওয়া বলতে নেই বললেই চলে। এমনিতেই এই বাগান বাড়ি দিনের বেলাতেও একেবারে নিস্তব্ধতাতে ডুবে থাকে। সন্ধে নামার পর ওই অমায়িক নিস্তব্ধতার সাথে যোগ হয় আরও নানা রকম রাত জাগা পশু পাখির কোলাহল। সব মিলিয়ে প্রতিদিনের মতোই আজও বর্তমানে ভৌতিক এক আবহ সৃষ্টি হয়েছে এই গোটা বাগান বাড়ি জুড়ে। বলছি সময় তো আর নেই। কালকেই যেমন মাঝরাতের দিকে ওর পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল, হুড়হাড় দুদ্দার করে, সেরকমই কোনো দিন সন্ধেবেলা থেকেই। হোক না, থাকার মধ্যে কাজ তো সেরকম কিছুই নেই আজ। কি সামন্তবাবু, আজ না হয় বসে প্রতীক্ষাই করা যাক? হ্যাঁ, তাই হোক। একটা কাজ করি, খাওয়া তো হয়েছে বেশ কিছুক্ষণ হলো। আমি বরঞ্চ তোমাদের জন্য কড়া করে একটু কফি করে আনি। সামন্তবাবু, আমার আবার কফিতে একটু অ্যালার্জি। ওকে, নো প্রবলেম। তোমার জন্য তাহলে একটা চা। আর সত্যজিৎ, তোমার? ওই চাই হয়ে যাক। 12:10 এখনো ভূত বাবাজির দেখা সাক্ষাৎ নেই। সামন্তবাবুর শ্বশুর শাশুড়ি কিছুক্ষণ আগেই ঘরে চলে গেছেন, আর বাকি সমাপন সমেত আমরা ঘুম ঘুম চোখ করে বসে আছি ওর আগমনের প্রতীক্ষায়। সব মিলিয়ে সকলেই বেশ অতিষ্ঠ। অলোকেশদা, আজ আর হবে না বোধহয় কিছু। আমরা অযথাই সময় নষ্ট করছি। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি ঘুমোতে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চলো সব ঘুমোতে যাওয়া যাক নাকি? অলোকেশ। অলোকেশ বেশ নাটকীয়ভাবে ওর হাত ঘড়িটা দেখে বলে ওঠে, সেই ভালো। তবে আমার মনে হয় আর কিছুটা দেখা উচিত। তারপরেও কিছু না হলে তখন না হয়। প্রতীক্ষায় কেটে যায় আরও আধ ঘন্টা। এখন আর কেউ কথাও বলছে না সেরকম। কেমন একটা দমবদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে ঘর জুড়ে। ভূত বাবাজিও বোধহয় এই জম্পেশ ঠান্ডায় পাত্তারি গুটিয়ে লেপ কম্বল মুড়ি দিয়েছে। এই হাড় কনকনে শীতে আর ছাদে লাফানোর ইচ্ছা জাগেনি বোধহয় ওনার। না, আজ আর কিছু নতুন করে ঘটবে বলে মনে হচ্ছে না। আচ্ছা সমাপন, তোমরা বরঞ্চ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। সামন্তবাবু, আপনিও যান। আমি আর সত্যজিৎ বরঞ্চ। তখনই ঘটল ঘটনাটা।
ছাদ থেকে ধূপধাপ শব্দ শোনা গেল, বেশ স্পষ্ট। এক জোড়া পায়ের আওয়াজ মোটেই নয়, কমসে কম কয়েক জোড়া তো হবেই। বেশ খানিকক্ষণ ধরে এপার থেকে ওপার করে গেল ওই রহস্যময় শব্দধ্বনি। ওই ওই শুরু হলো, ওই শুরু হলো। চলো 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 তো গিয়ে দেখে আসা যাক। চলুন, চলো সত্যজিৎ, সমাপন। সমাপন? সমাপনের কিছুমাত্র সাড়া শব্দ নেই। এই একই রকম অবস্থা হয়েছিল আমার কাল প্রথমবারের জন্য এই ঘটনার সম্মুখীন হয়ে। একে ঠিক বিশুদ্ধ ভয় বলা চলে না, যেন অবাক আর ভয়ের মিশ্রিত এক অবস্থান। সে কি কাণ্ড! কখনো বাগানে শুকনো পাতা মারিয়ে চলা, কারোর পদক্ষেপ, কিংবা কখনো ছাদে দাপাদাপি। এদিকে পরক্ষণেই সেই জায়গায় উপস্থিত হয়েও কোনো কিছু নিদর্শন না মেলা। প্রথম দিন ঘুমিয়ে পড়ায় এই সমস্ত না শুনলেও কাল রাতে এই সমস্ত কিছু সাক্ষী থেকেছি আমরা, আমি, অলোকের শুদ্ধ সকলেই। আজ তাই এই অবিশ্বাস্য ব্যাপারটাকেও, এই অদ্ভুতুড়ে ব্যাপারটাকেও আজ কেমন যেন লঘু বোধ হচ্ছে। ব্যাপার কি ঘটছে তা উঠে দেখার ইচ্ছেও যেন ঠিক হচ্ছে না। কিন্তু যাই হোক, সত্যি কথা বলতে ভয় ঠিক যেন পাচ্ছি না। অপরদিকে সমাপন এতদিন এই সমস্ত কিছুর সাথে পরিচয় থাকা সত্ত্বেও ওকে যেন কেমন অদ্ভুত ফ্যাকাশে দেখাচ্ছে। এতক্ষণে সামন্তবাবুর শ্বশুর শাশুড়িরও ঘুম ভেঙে গেছে। শব্দের তীব্রতা এতই বেড়েছে তা বলে বোঝানো যাবে না। এই বুঝি ভেঙে পড়বে এই পুরনো ছাদ। এ কি সর্বনেশে কাণ্ড! আমি বলেছিলাম, বারবার বারবার বলেছিলাম এসব লক্ষণ ভালো না। কতবার বলেছিলাম চলো চলো এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও চলে যাই। দেখছো তো দিনে দিনে কেমন বেড়ে চলেছে ওর উপদ্রব। ও চায় না আমরা এখানে থাকি কি করে, বাঁচতে দেবে না ও আমাদের। এ বাড়িতেও শান্তিতে থাকতে দেবে না রে। ওগো চলো আমরা এখনই বাড়ি ছেড়ে চলে যাই। সমাপন! সত্যি আজ এসবের তীব্রতা যেন একটু অতিরিক্ত। কেমন যেন বুক ধড়ফড় করে ওঠে। অলোকে আমরা দেরি করছি কেন? আজই সুযোগ ওকে হাতে নাতে ধরার, মানুষ হোক কিংবা অন্য কিছু। আজ ওর নিস্তার নেই। সামন্তবাবু এই বলে তড়িঘড়ি উঠে যান ছাদের উদ্দেশ্যে। এদিকে অলোকেশের মাঝে কোনোরূপ তাড়াহুড়োর লক্ষণ দেখা যায় না। ও স্থির কণ্ঠে বলে ওঠে, চলো যাওয়া যাক। সমাপন। সমাপন এখনো কেমন জড় পদার্থের মতো নির্জীবভাবে বসে আছে। এটা দেখে স্পষ্ট বোঝা যায় ও বেশ ট্রমাতেই আছে। অলোকেশ ওর কাঁধে হাত রাখে, ডেকে ওঠে ওর নাম ধরে। হ্যাঁ, এবার ওর সজীবতা ফিরে আসে। চমকে বলে ওঠে, হ্যাঁ 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 চলো। বিনা বাক্য ব্যয়ে উঠে যাই আমরা সিঁড়ি বেয়ে। দোতলা থেকে ছাদ। কিন্তু অবাক করা ব্যাপার, অন্যবারের মতো আজ আমাদের উপস্থিতিতেও থেমে যায় না ওই আওয়াজ। চোখের সামনে ঘোলাটে হলদেটে আলোয় অর্ধ আলোকিত একেবারে ফাঁকা ছাদ। কেউ কোথাও নেই। মানুষ কেন, অন্য জীব জন্তু ভূত প্রেত থেকে শুরু করে কোনো কিছুর অস্তিত্বই ওখানে নেই। শুধু আমরা কজন মাত্র দাঁড়িয়ে আছি। আর ওদিকে সমানে হয়ে চলেছে ওই কারোর পায়চারি কিংবা ধস্তাধস্তির শব্দটা। কিন্তু ঠিক কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে না। পরিস্থিতিটাকে কেমন যেন কৃত্রিম বলে মনে হচ্ছে। না, আমাদের যুক্তিতে কুলোচ্ছে না, তাই এরকম বলছি ভেবো না। সত্যি কেমন একটা যেন। এই অলোকেশ, বলছি তোমার কিছু অদ্ভুত লাগছে না? লাগছে তো বটেই। ভূতে সেরকম দাপাদাপি করে চলেছে, আর আমার এইসব দেখে অদ্ভুত লাগবে না? বলেন কি? না না, মানে আমি ঠিক ওই কথাটা বলছি না। বুঝলাম, শুধু আমি একাই নই যার কিনা এরকম অনুভব হচ্ছে। সামন্তবাবু লক্ষ্য করেছেন ব্যাপারটা, কিন্তু আমরা কেউই ঠিক বুঝিয়ে বলতে পারছি না ব্যাপারটা। বুঝিয়ে বলতে পারছি না বলা তো দূর, নিজেরাই বুঝতে পারছি না ঠিক করে। তোমরা কি বলতে চাইছো সে ভালো মতোই বুঝতে পারছি। কি সমাপন, তুমি কিছু বুঝতে পারলে? না, কি কি আমি আমি কি আমি 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 তো ঠিক আমি। থাক, তোমার যে অবস্থা, থাক বরঞ্চ আমিই বলছি। হ্যাঁ, যদি সমাপনই পারবে যথার্থভাবে বলতে, তাও আমি বলি।
সামন্তবাবু, আপনার অদ্ভুত লাগার কারণ হলো এই যে শব্দটা এখন শোনা যাচ্ছে তার নিতান্তই কৃত্রিম, যান্ত্রিক আওয়াজ। পরিষ্কার করে বলতে হয় ক্যাসেটের রেকর্ডের আওয়াজই লুপে আমরা এখন শুনে চলেছি। আমি ভনিতা করছি না বেশি। সামন্তবাবু, এই হলো এই হাজরা বাড়ির ভূতের রহস্য। এই রেকর্ডেড ক্যাসেট প্লেয়ারই হলো হাজরা বাড়ির ভূতুরের সমস্ত ঘটনার জন্য দায়ী একমাত্র বস্তু। আর এইসব ভুতুরে ঘটনার অবতারণার কি দরকার পড়লো তা তো সমাপনই ভালো বলতে পারবে। কি সমাপন? ভিন্ন ভিন্ন কারণে সমাপন শুদ্ধ আমরা সকলেই বাক্যহারা। এভাবে কাটলো কিছুক্ষণ। সামন্তবাবু কিছু বলতে গেলেন, কিন্তু তার আগে সমাপন ভারী পায়ে নিচের দিকে নেমে যেতে শুরু করেছে। অলোকেশ সামন্তবাবুর হাত চেপে ধরল। ব্যাপারটাকে আর গোলমেলে করবেন না। এটাকে এখনো কথাবার্তা বলে মেটানো সম্ভব। ঠান্ডা মাথায় কাল সকালে না হয় বসে কথা বলা যাবে। সত্যজিৎ, এসো, এই ভূত বাবাজির লাফালাফি এবার বন্ধ করা যায়। এসব কি? কোনো প্রশ্ন না। সিঁড়ি দিয়ে নেমে এলাম। এখন খেয়াল করলাম শব্দটা ঠিক ছাদ থেকে আসছে না। আগেকার জমিদারি আমল গোছের ঘর, বেশ মোটা দেওয়াল, আর ওই মোটা দেওয়াল পেরোলে বোধহয় এই উৎস খুঁজে পাওয়া যাবে। এটা তো বোধহয় এইখান থেকে আসছে। হ্যাঁ, আগেই লক্ষ্য করেছিলাম। দেওয়ালে ঠিক সিঁড়ির পাশ বরাবর একটা দরজা বন্ধ আলমারির মতো জিনিস বর্তমান। এখন এটা সেটা অদরকারি জিনিসপত্র রাখার ব্যবহার হলে আগে এটাকে মূল্যবান সমস্ত জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হতো। অলোকেশ দেখি এক টানে খুলে ফেলল ওই দেওয়াল আলমারির দরজা। এটা সেটা জঞ্জাল সরিয়ে আমাদের অবাক করে আর 5টা সাধারণ দরজার মতোই ওটা দিয়ে প্রবেশ করলো ভিতরে। শুনেছিলাম এটার সম্বন্ধে, কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি। এতদিন আসা যাওয়া এ বাড়িতে এটাকে কিন্তু ব্যবহার হতেও দেখিনি কখনো। অলোকেশ ওই আলমারি কিংবা গুপ্ত দরজা দিয়ে প্রবেশ করে বাম পাশে গায়েব হয়ে গেল। শুধুমাত্র ওর হাঁটার প্রতিধ্বনি শোনা যেতে থাকলো। আর কি, আমরাও একে একে ওকে অনুসরণ করলাম। ভেতরে জায়গা খুব কম, প্রায় কুঁজো হয়ে চলা গেলেও জায়গা মোটেই পর্যাপ্ত নয়। এই গুপ্ত কক্ষ বোধ হয় সমস্ত বাড়ির দেওয়াল বরাবরই অবস্থিত। হ্যাঁ, তাই বটে। অলোকেশে টর্চের আলো যত দূর নজর যায় তত দূর দেখা যায় এই সরু যাত্রাপথ। দুপাশের অগন্তি কাবার্ড ফেলে রেখে এগিয়ে চলেছি আমরা। এখন দোতলার বৈঠকখানার দেওয়াল বরাবর চলে এসেছি। ঘরে হাওয়া চলাচলের জন্য রাখা ঘুলঘুলি দিয়ে পরিষ্কার দেখা যায় সব। ওই তো ফাঁকা সোফাগুলো, ঘরের এক কোণে নিস্তব্ধে বসে থাকা সমাপন। এরপর ঘটনা বেশ সংক্ষিপ্ত। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছ তো ঘটনাটা? ঘটনা খুব সহজ, অনেকে বুঝতেও পেরে গেছে হয়তো পুরোটা। প্রথমে আমার কিছুটা অবশ্য অসুবিধা হচ্ছিল বুঝতে সমস্তটা, কিন্তু অলোকেশের একবার বোঝানোতেই জলের মতো পরিষ্কার হয়ে যায় সম্পূর্ণ ঘটনা। দেখো, বুঝলাম বলতে আমাদের প্রথম রাতেই আমি শব্দ শুনে বুঝেছিলাম কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। ওই ভুতুরে আওয়াজ চলাকালীন ছাদের দিকে গেলেই আচমকা শব্দ বন্ধ হয়ে যায়। ছাদে দাপাদাপির শব্দ হয় না, মানা যায়, কিন্তু বাগানে কারো চলাফেরার যে শব্দ, তাও যেন কেমন খুব কাছ থেকে শুনতে পাওয়া যায়। আর দুই শব্দের উৎস যেন একটাই, শুধু শব্দের তীব্রতার কম বেশি, এই যা তড়িৎ তফাৎ। আর আওয়াজগুলোকেও ঠিক যেন কনভিন্সিং বলে মনে হয় না, কেমন একটা আর্টিফিশিয়াল ভাব ছিলই ওতে। তারপর তোমার সাথে সুনন্দ চৌধুরীর সাথে দেখা করা, কথাবার্তায় জানতে পারা যায় ওর সমাপনকে করা বাগান বাড়িটা কেনার অফার সম্বন্ধে। ভাবো, নিজেরা পড়শি হয়েও ভূতের ভয়ে অন্যত্র চলে গিয়ে খোদ ভুতুরে বাগান বাড়িটাই কিনতে চাওয়া, আমার কাছে ব্যাপারটা কেমন একটা ঠেকে। তারপর সামন্তবাবুর সাথে দ্বিতীয়বার বেরিয়ে ওনার সাথে কথাবার্তায় জানতে পারা যায় সমাপনের এ বাড়ি বিক্রি করবার প্রস্তাব রাখা সম্বন্ধে। আরও জানা যায় আগাগোড়াই এই বাড়ি বিক্রির প্রতি সমাপনের প্রবল আগ্রহ। এমনকি ভূতের উপদ্রব শুরুর কয়েক মাস আগে এই বাড়ি বিক্রি নিয়ে বেশ ঝামেলাঝাটিও হয় এই বাবা ছেলের মধ্যে। তারপর তোমার মুখে শোনা সমাপনের সুনন্দর করা বাড়ি কেনার অফার সম্বন্ধে মিথ্যা বলা। তবে এইসব জানার পর স্বভাবতই সমাপনের প্রতি আমি একটু বেশি কেয়ারফুল হয়ে উঠি। ভাবি সমাপন নিজেই হয়তো রাতে পায়চারি করে বেড়াচ্ছে ছাদময়, এবং সমস্ত ভৌতিক কর্মকাণ্ড নিজেই করে বেড়াচ্ছে সবার অলক্ষ্যে।
তারপর রাতে সমাপন সামনে উপস্থিত থাকা অবস্থায় ভুতুরে সব কাণ্ড কারখানা শুরু হওয়া, সমাপনের ইলেকট্রিক্যাল ফিল্ডে করা পড়াশোনার সম্বন্ধে জানা, মনে ক্ষীণ ওই রেকর্ডেড শব্দর মাধ্যমে ভৌতিক একটা আবহ তৈরির আশঙ্কা হওয়া, ওই গুপ্ত কক্ষ বলো আর যাই বলো ওটা খুঁজে পাওয়া, ওর সমস্তটা জুড়ে বসানো সাউন্ড সিস্টেমের আবিষ্কার করা, মোটামুটি এই সমস্ত মিলিয়ে 2 2 4 করতে আমার খুব বেশি পরিশ্রম হয় না। আর বাকিটা তো তোমার জানাই। নাটকীয়ভাবে সমাপনের অনুপস্থিতিতে ওরই প্ল্যান করা সাউন্ড সিস্টেমে ভুতুরে কাণ্ড কারখানা ঘটানো থেকে আরম্ভ করে সমস্তটাই। না, অন্য সব কেসগুলোর মতো এই কেসের খুব একটা ব্যাড এন্ডিং অবশ্য হয়নি, অন্তত এবারের জন্য তো নয়। জানা যায় সমাপনের কলকাতা থেকে পড়াশোনা করার ইচ্ছা সম্বন্ধে, শহরে থাকার প্রতি ও টানের সম্বন্ধে, যার জন্য এই সব কীর্তিকলাপ ঘটানো। শেষে সামন্তবাবুর সাথে জামাইবাবু ও দিদির সাথে আপাতত কলকাতায় এসে থেকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে সমাপনে। কি একেবারেই হ্যাপি এন্ডিং, তাই না? কিন্তু এখন এই হ্যাপি এন্ডিংয়ের চক্করে ওই গল্পের শুরুটা ভুলে গেলে কি করে হবে? অলোকেশের হাসপাতালে ভর্তির কাহিনী তো এলোই না এখনো গল্পে। হ্যাঁ, এই রতনপুরেই ঘটে ওঠা, না কোনোরূপ অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল ঘটনাটা। সুনন্দ চৌধুরী, হ্যাঁ ওই ভুতুরে বাগানবাড়ির পড়শি ছিলেন যিনি, তার কথা মনে আছে নিশ্চয়ই।